আছেন সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক গুলাম মাওলানা রনি। গুলাম মাওলানা রনি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে আলোচনা করতে চাই আপনারই একটি মন্তব্যকে কেন্দ্র করে, আপনার একটি Facebook স্ট্যাটাসকে কেন্দ্র করে। আমি একটু দর্শকের উদ্দেশ্যে Facebook স্ট্যাটাসটি একটু পড়ে শোনাই, যেটি আপনি কয়েক ঘন্টা আগেই দিয়েছেন, ১৫-২০ ঘন্টা আগে। সেখানে আপনি লিখেছেন, "ইলেকশন কেমন হবে? বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে কারচুপির আভাস পাচ্ছি। স্বয়ং তারেক রহমান বলছেন, মুনাফিকদের দল গোপনে নকল ব্যালট পেপার ছাপাচ্ছে এবং নকল সিল বানাচ্ছে। ২০১৮ সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে বলা হয় ভোট কারচুপির বিশ্ব রেকর্ডের মাইলফলক। এবার যদি অতীতের অভিজ্ঞতা কাজে লাগানো যায় তবে বিএনপি ১২ তারিখ রাতেও বলবে ভোট ভালো হয়েছে। তারা নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আশাবাদী। ধন্যবাদ ডক্টর ইউনূস, ধন্যবাদ নির্বাচন কমিশন। কিন্তু ১৩ তারিখ সকালবেলা তারা যে কি বলবে তা না হয় আপনারাই বলুন। আমরা বলতে চাই না, আপনিই বলুন আপনি আসলে কি মিন করছেন? কোন আশঙ্কার জায়গা থেকে এরকম একটি স্ট্যাটাস আপনি দিয়েছেন? প্রথমত হলো যে বিএনপি একটা ইতিবাচক দল। তারা সবকিছুর মধ্যে একটা সম্ভাবনা দেখে। যেমন ২০১৮ সনে যখন নির্বাচন হলো, আমি তো বিএনপির প্রার্থী ছিলাম। হুম, হুম। আমাদের জীবন তামাতামা হয়ে গিয়েছিল ২০১৮ সনের ডিসেম্বর মাসের ১৭ তারিখ থেকে, এবং সারা বাংলাদেশের সব জায়গাতে সমহারে জুলুম, অত্যাচার, নির্যাতন একেবারে একই হারে হচ্ছে। তো দেখলাম যে বিএনপির যারা সেন্ট্রাল কমান্ড ছিলেন, মির্জা ফখরুল সাহেব বা ওই সময়টাতে ডক্টর কামালের নেতৃত্বে যারা ছিলেন, মানে তারা এই বিষয়টা বিশ্বাস করতেন না যে আমাদের জীবনটা যে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা যত টেলিফোন করি, যত কিছু করি, কথাবার্তা বলি, মানে কেউ বিশ্বাস করেন না। হুম। তো এই অবস্থাতে চলতে থাকলো এবং দেখলাম যে যেদিন ভোট হচ্ছিল, সেই নির্বাচনের দিন, সেই দিনও মির্জা ফখরুল সাহেব বললেন যে চমৎকার ভোট হচ্ছে, অনেক সুন্দর ভোট হচ্ছে। তো ওটাকে আসলে আমার মনে হলো যে এইবারও দেখা গেল যে বিএনপি নির্বাচনের ব্যাপারে, তারপরে নির্বাচনে বিজয়ের ব্যাপারে একেবারে শতভাগ, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার পারিষদবর্গ নির্বাচনের ব্যাপারে যতটা না ইতিবাচক, তার সাথে বেশি ইতিবাচক বিএনপি। এবং বিএনপি ধরেই নিয়েছে যে তারা ক্ষমতায় আসবে, হুম, হুম। এবং জনাব তারেক রহমান সাহেব এবং তার পরিবার পরিজনের যে এই মুহূর্তে যে রাষ্ট্রীয় প্রোটোকল এবং ব্যক্তিগত প্রোটোকল, ঠিক প্রোটোকলটা দেখে মনে হচ্ছে যে মানে জনাব তারেক রহমান সাহেব তিনি প্রধানমন্ত্রী, ফার্স্ট লেডি জুবাইদুর রহমান, তার যে সন্তান আহ, জায়মা রহমান, তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী, বা বেগম খালেদা জিয়ার প্রতিভু নেক্সট ইনহেরিট, এইভাবে কিন্তু পথে ঘাটে মাঠে তাদেরকে প্রদর্শন করা হচ্ছে, অথবা তারা প্রদর্শিত হচ্ছেন, হোয়াট এভার মেবি। তো এরকম যখন রাজনীতিতে সবকিছুই ইন অ্যাডভান্স হয়ে যায়, এটার প্রকৃতির একটা বিচার হলো এটার ফলাফল প্রায় না, প্রায় সব ক্ষেত্রে রিভার্স হয়ে যায়। রাজনীতিতে কোনো সারপ্রাইজের কোনো জায়গা নেই, এবং এখানে এসে ভিনি ভিডি ভিসি আসলাম, দেখলাম আর জয় করলাম, এটা হয় না। এটা কখনোই হয় না। এখানে মূল ব্যাপারটা হলো যে তারেক রহমান সাহেব তার দলের জন্য যথেষ্ট তার যাকে বলে দায়িত্ব রয়েছে, গুরুত্ব রয়েছে, এবং তিনি স্যাক্রিফাইস করেছেন। সে হুম, দীর্ঘদিন হুম। বিদেশে থেকেছেন, ইত্যাদি ইত্যাদি সবকিছু ঠিক আছে, কিন্তু এই সময়টাতে এসে ২৫শে ডিসেম্বর তারিখে বাংলাদেশে এসে আপনি যদি ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে প্রধানমন্ত্রী হয়ে যান, এটা হয় না। মানে কোথাও এরকম ঘটনা ঘটেনি। আমি একেবারে ইভেন শুধুমাত্র হামিদ কারজাইয়ের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটেছিল। মানে এসে আরকি। না, তিনি না হয় দীর্ঘদিন নির্বাসনে থেকে এসেছেন। কিন্তু তার দল তো ছিল। তার দল তো গণসংযোগ চালিয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে। তার প্রতিনিধি ওটাই। হিসেবে তারেক রহমান ১৭ বছর পর ফিরে এসেছেন। তো তিনি প্রধানমন্ত্রী হবেন বিষয়টি তো ওরকম না। মানে বিএনপি ক্ষমতায় যাবে সেটিই কি আরো আগে ধর্তব্য নয়? অবশ্যই। এখানে মূল ব্যাপারটা হলো যে আ বিএনপি নির্বাচনে জয়লাভ করবে, এটা আমরা সবাই বলছি। তার হুম, জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। এটাও আমরা সবাই বলছি। কিন্তু মূল ব্যাপারটা হলো যে এখানে যে তাদেরকে কেন্দ্র করে বিশেষ, বিশেষ মহলগুলো যেভাবে তাদেরকে আপহোল্ড করছে, সামনে এগিয়ে দিচ্ছে, এবং তাদেরকে যেটা হয়, যেমন বিএনপি যদি তার আপন যোগ্যতা বলে, সমস্ত কিছু কর্ম বলে, সবকিছু করে যেতেন, সেখানে আমার কাছে মনে হতো যে এখানে কোনো সমস্যা নেই। আমার হুম, কাছে যেটা মনে হচ্ছে যে সামবডি, দেশি বিদেশি বিভিন্ন যে পক্ষ একটা প্ল্যান্ড ওয়েতে
তারা একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী দৌড়ে এগোনো। এটা তারেক রহমান সাহেব কিন্তু বলেননি বা বিএনপির লোকজন বলেননি। হুম, কারা হুম। বলছে? তারপরে তিনি দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কারা বলছে? বিএনপির লোক যতটা না বলছে, বাইরের লোক তত বেশি বলা হচ্ছে। থার্ডলি হলো যে এই যে রাষ্ট্রীয় প্রোটোকল, যেখানে অন্যান্য সারা বাংলাদেশ, যেখানে আমরা দেখেছি নাহিদ ইসলামকে প্রোটোকল দিয়েছে, যেখানে হুম। আমরা দেখেছি নাসিরুদ্দিন পাটোয়ারিকে প্রোটোকল দিয়েছে, যেখানে আমরা দেখেছি জামাতের আমিরকে প্রোটোকল দিয়েছে, অল অন এ সার্টেনিটি সবাইকে বাদ দিয়ে, মানে তাদেরকে বাদ দিয়ে তারেক রহমান সাহেবকে দিয়েছে। এটা আমার কাছে মনে হলো কি যে ওই ঘর পোড়া গরুর সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এরকম। মানে আপনি একেবারে গাছে উঠালেন মই দিয়ে গাছ উঠলে পরে মইটা সরিয়ে নিলেন। এখন এই যে একটা প্রোটোকলের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, এখন সেই প্রোটোকলটা যদি অল অন এ সাডেন সরিয়ে নেওয়া হয় জাস্ট ফর 1 আওয়ার, মুহূর্তের মধ্যে সেটা কিন্তু ম্যাসাকার হয়ে যাবে এবং পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণে থাকবে না। মানে এখানে হলো আমার আপত্তি। বিএনপি যদি তার প্রতিটি কাজ নিজের মতো করে করতে পারত, প্রতিটি ন্যারেটিভ নিজেরা তৈরি করতো, বিএনপির লোকজন যদি বলে হ্যাঁ তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী, বিএনপি তো কথা বলছে না, ইকোনমিস্ট বলছে, অন্যান্য গার্ডিয়ান পত্র, বলছে। গার্ডিয়ান বলছে। এই জিনিসগুলো, গার্ডিয়ান কাদের পত্রিকা? গার্ডিয়ান বেসিক্যালি তো আওয়ামী লীগের পত্রিকা। গার্ডিয়ান বেসিক্যালি বর্তমান টিউলিপের পত্রিকা। ওখানে ইংল্যান্ডে এটা যদি ইন্ডিপেন্ডেন্ট বলতো, ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট বলতো, তাহলে আমি মানে মনে কিছু করতাম না। কিন্তু বলছে তো মানে এমন একটা পত্রিকা, আওয়ামী লীগের পত্রিকা, টিউলিপ সিদ্দিকের পত্রিকা, কে আর স্ট্রমারের পত্রিকা। এটা ইংল্যান্ডের সব জিনিসগুলো জানে। এই কথাগুলো বলছে বা ইকোনমিক্স ডিপ্লোম্যাটও বলছে, কথাগুলো। ডিপ্লোম্যাটও কয়েক ঘন্টা আগে একটি প্রতিবেদন দিয়েছে, তারেক রহমান সম্পর্ক প্রধানমন্ত্রী, মার্কিন বেসড ডিপ্লোম্যাট। হয়তো মার্কিন বেস ডিপ্লোম্যাট, কিন্তু মার্কিন বেস ডিপ্লোম্যাট হলে পুরো ইন্ডিয়ান ডিপ্লোম্যাটের যারা আছে এখানে, যে সমস্ত কাজকর্ম করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সবাই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নয় বা আমেরিকার পক্ষে নয়। এখানে আপনি ধরেন ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট আসা আর নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট আসা কিন্তু এক নয়। আবার নিউ ইয়র্ক টাইমস একটা রিপোর্ট আসা আর দ্য ইন্টারন্যাশনাল টাইম ম্যাগাজিনে একটা নিউজ আসা কিন্তু এক নয়। আপনি কিন্তু সাংবাদিক, আপনি জানেন যে এখানে ওদের দীর্ঘদিনের প্রায় মোর দেন 200 ইয়ার্স একটা ট্রেডিশন আছে। ইংল্যান্ডেও তো দ্রুপ। ইংল্যান্ডে দ্য সান, দ্য টেলিগ্রাফ, তারপরে শেষে ইন্ডিপেন্ডেন্ট, প্রত্যেকটা পত্রিকারই কিন্তু আলাদা একটা আইডিওলজি আছে। একটা বিশেষ সরকারকে তারা সমর্থন করে, বিশেষ দলকে তারা সমর্থন করে এবং ওভাবেই তারা প্রচার করে। এখন তারেক রহমান সাহেবকে যারা প্রধানমন্ত্রী বানাচ্ছেন, দেশি এবং বিদেশি যে জিনিসগুলো আছে, এই যে চক্রটা রয়েছে, সেই চক্রদের অ্যাক্টিভিটিসটাই আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এটা হলো আমার আপত্তি। তো সেই দিক থেকে হলো কি যে এখন নির্বাচনের যদি আপনি স্বাভাবিক ধরেন, আহ, হাতে গোনা 10-12টা বা 15-20টা সিটে প্রতিযোগিতা হচ্ছে জামাতের সঙ্গে, আর 4-5টা সিটে, 4-5টা সিটেও না, 2-3টা সিটে ধরেন আমাদের নুরুল হক নুরু আর এদিকে রুমিন ফারহানা, এরকম দুটো সিটে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নিজের দলীয় প্রার্থীদের বিরুদ্ধ পক্ষের সঙ্গে। অর্থাৎ বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তার সঙ্গে অন্য পক্ষের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর বাইরে কিন্তু বাংলাদেশের কোথাও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না। বিএনপির প্রার্থীরা লোকজন নিয়ে একা একা ঘুরে বেড়াচ্ছে। আর বিরক্তি, মানে জাস্ট মানে যেটাকে বলা হয় নুইসেন্স, এটা তৈরি হচ্ছে মির্জা আব্বাসের এই সিটটিতে। মির্জা আব্বাসের এই সিটটিতে নাসিরুদ্দিন পাটোয়ারিরা যে বিভিন্ন কথাবার্তা বলা হচ্ছে। আর যেহেতু সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ তাসলিম যারা, ও বিভিন্ন জায়গাতে যাচ্ছে, ঘোরাফেরা করছে, এইগুলো আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি। আর এই যে একটা ভিডিও ভাইরাল হলো তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী জনৈক ডাক্তার, তার এই কারণে, আদারওয়াইজ এই ভদ্রলোকের নাম আমি এখন পর্যন্ত জানি না। তাহলে কি এক্সাক্টলি। নির্বাচন? মানে নির্বাচন তো হচ্ছে না, এখানে পুরো মাঠটাই তো বিএনপির দখল। এখন পুরো তাহলে মাঠটা তাহলে তাহলে আপনার আশঙ্কা কেন? আমার দুটি প্রশ্ন। একটি হচ্ছে যদি আওয়ামীপন্থী পশ্চিমা গণমাধ্যম অথবা মার্কিনপন্থী যে গণমাধ্যমগুলো, তারা একটা পোর্ট্রেট নির্মাণ করার চেষ্টা করছে যে তারেক রহমানই প্রেসিডেন্ট, এবং সেখান থেকে একটা গা ছাড়া ভাব চলে আসে। আমরা জানি যে নির্বাচনী মাঠে যারা প্রতিনিধি থাকে তাদের একটি গা ছাড়া ভাব চলে আসে। যে আগে থেকে তাদের পক্ষে বিপুল সমর্থন দেখানো হচ্ছে। কেন দেখানো হচ্ছে এটি? আরেকটি প্রশ্ন হচ্ছে, তাহলে আপনি যে আশঙ্কাটি করছেন সেটি কোনো বিশেষ কোনো মহলের ব্লুপ্রিন্টের মাধ্যমে তারেক রহমান বা বিএনপিকে হারানো হবে এই জায়গা থেকে? নাকি স্রেফ ভোটের মাধ্যমেই তারেক রহমান বা বিএনপি হারবে, এটিকে মিন করে? এখানে কোনো ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করার মতো কোনো অথরিটি বাংলাদেশের নেই অ্যাট দিস মোমেন্ট। বুঝার চেষ্টা করুন। গত 17 মাসে আমরা যা কিছু করেছি, যে যার অবস্থান থেকে যে যত লম্ফ দিয়েছি, ঝম্প দিয়েছি, এমনি এমনি আমাদের লাভ দিতে ভালো লাগে তাই দিয়েছি। আপনি লাভ দিয়েছেন, আপনার নিজের ভালো লাগছে তাই লাভ দিয়েছেন। আমি দিয়েছি বা দিচ্ছি, আমাদের ভালো লাগছে। কিন্তু আমাদের পেছনে
মানে কোনো উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, গোল আছে, মানে এরকম আমি দেখছি না কারোর মধ্যে। আর এই লম্ফঝম্প দিয়ে কেউ কখনো ধারাবাহিকভাবে গত ১৭ মাসে সফল হয়েছে তার কোনো উদাহরণ নেই। বরং এই সময়ের মধ্যে অনেকগুলো সম্পর্ক তৈরি হয়েছে, আবার অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে। আমরা প্রথম যেটা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক। তারপরে আমরা দেখলাম যে সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে পিছন থেকে কলকাঠি নাড়ছে জামাত। পরবর্তীতে দেখলাম জামাত সমন্বয়ক ইউনূস তারা একত্র হয়ে এনসিপি করল। আবার দেখা গেল এনসিপি জামাত তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত শুরু হলো। এরপর এনসিপি জামাত আলাদা হয়ে গেল। এরপর এনসিপি জামাত আলাদা হওয়ার পর আবার তাদের মধ্যে তারা আবার এই ইদানিংকালে একত্র হয়ে গেল। আমরা প্রথমে দেখলাম যে জামাতের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুবই ভালো সম্পর্ক, মধ্যে দেখলাম একটু দূরত্ব সৃষ্টি হয়েছে, আর এখন কোন অবস্থা আছে আমরা জানি না। প্রশাসনের দুটো গ্রুপ, বড় গ্রুপ যারা আছে তারা জামাতের নিয়ন্ত্রণে, ছোট গ্রুপ যারা আছে তারা বিএনপির নিয়ন্ত্রণে। জামাত ইন্টেলেকচুয়াল লেভেলে তারা তাদের আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং বিশ্বের যে পরাশক্তিগুলো আছে আমেরিকা, চীন, তারপরে শেষে ইউরোপীয় ইউনিয়ন ইনক্লুডিং ভারত, তারা জামাতকে পছন্দ করছে। আবার অন্যদিকে শোনা যাচ্ছে যে কেবলমাত্র ভারত মানে 50-50, তারা জামাত, আওয়ামী লীগ এবং বিএনপি মানে তাদেরকে একটা লিবারেল দিয়েছে, যে জিতে আসবে তাকেই গ্রহণ করবে। ওদিকে পাকিস্তান জামাতের সঙ্গে আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আছে। আমেরিকা এখনো পর্যন্ত বিএনপির ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। এই হলো বাস্তবতা। সেনাপ্রধান আসেন, সেনাপ্রধান এ যাবৎ যতগুলো কমিটমেন্ট করেছেন, যতগুলো হুমকি দিয়েছেন, ধামকি দিয়েছেন, একটাও বাস্তবে কাজে আসেনি। সেনাপ্রধানের কথা মতো যদি বাইরে যারা যারা কথা বলেছে, কাজ করেছে, চেষ্টা করেছে, তাকে হেল্প করার জন্য প্রত্যেকটা লোক বিপদে পড়েছে, বেইজ্জতি হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন সেই সেনাপ্রধান বলছেন যে নির্বাচন হবেই। এখন সেই সেনাপ্রধান যত বলছে নির্বাচন হবে, ততই বেশি অনেক মানুষ বলছে যে তিনি তো ইচ্ছা করেই ডিসেম্বর মাসে, তার তো দৃঢ়তা ছিল যে এই ২০২৫ সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এবং তারেক রহমান সাহেবকে তিনি রাজি করিয়ে ফেলেছেন। তো সেই তারেক রহমান সাহেব সেনাপ্রধানকে বাদ দিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নেগোসিয়েশন করে এই নির্বাচন ফেব্রুয়ারি মাসে নিয়ে এসেছেন। ফলে এখন সেনাপ্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে সমর্থন করবেন, তারেক রহমান করবেন, নাকি উনি এই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে ওনার বাহিনী দিয়ে সাহায্য করবেন? এরপর সেনাপ্রধানের হঠাৎ করে তার যে বক্তব্য, দেখা গেল যে এই নির্বাচনে সেনাবাহিনীকে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি, তাদেরকে বলা হয়েছে তোমরা রুমের মধ্যে ঢুকতে পারবে না। সেনাপ্রধান বলেছেন যে যদি রুমের মধ্যে কোনো অকারেন্স ঘটে আমরা কিন্তু বসে থাকবো না। আপনি কথাগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করেন যে ভোট কেন্দ্রে বুথের ভিতর কোনো সেনা সদস্য যেতে পারবে না, বুথের বাইরে তাদেরকে অবস্থান করতে হবে। তো সেখানে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবস্টিটিউট হয়ে তারা সাহায্য করবে, তারা প্রাইম ফ্যাক্টর হয়ে সেখানে কাজ করবে না। তো এটা সেনাবাহিনীর মধ্যে হয়তো নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এই জন্য সেনাপ্রধান বলেছেন যে না, আমরা যদি বুথের মধ্যে কোনো ঘটনা ঘটে তাহলে আমরা বসে থাকবো না। এখন এই যে ওনার যে বসে না থাকার যে হুমকি ধামকি, এটা বাস্তবে কতটা হবে? এর আগে তো তিনি এই যে বিডিআর যে মিউটিনি হলো সেটা নিয়ে যে রিপোর্ট প্রকাশ করা হচ্ছিল, সেটা নিয়ে উনি বেশ হুমকি দিয়েছিলেন যে নো ডট, নো দাড়ি কমা কোনো সেমিকোলন না, এটা এইভাবেই হয়েছে। কিন্তু ওনার কথা তো সেটা বাস্তবায়িত হয়নি। সেই মানে কমিশন রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট আলটিমেটলি এটি সেনাবাহিনীকে মানে টোটাল মানে রাষ্ট্রযন্ত্রকে, ওই সময়ের একটা রাষ্ট্রযন্ত্রকে একটা প্রশ্নের মুখোমুখি ফেলেছে। এবং সেই রিপোর্ট অনুযায়ী বর্তমান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, বর্তমান যিনি আইজিপি রয়েছেন, তারা সবাই মোরালেস এই ঘটনার সাথে দায়ী। তো এরকম একটা গোজামিল যে অবস্থার মধ্যে কেউ একটা ব্লু প্রিন্ট করবে, একটা মাস্টার প্ল্যান করবে, করে সেটা নির্বাচনের মাঠে বাস্তবায়ন এগুলো কি মাস্টার প্ল্যানের অংশ নয়? সেনাপ্রধান যা বলছেন, তিনিও তো অন্যতম স্টেক হোল্ডার, অন্তত এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে। তিনি বলেছেন যে আমার উপর আস্থা রাখতে পারেন। আপনি যেগুলো বললেন সব ঠিক আছে। তাহলে তার কথাগুলো কেউ আমলে নিচ্ছে না, অন্তত গভর্নমেন্টে যারা আছে। আমার বক্তব্যটা হলো যে এখানে কোনো উপদেষ্টা আপনাকে জেলে নেওয়া, আনিস আলমগীরকে দুর্নীতি মামলায় ফাঁসানো বা অন্য যে কোনো নিরীহ গোবেচারা টাইপের যারা লোকজন আছে, যারা শুধুমাত্র এই কথাবার্তা বলার চেষ্টা করে, যাদের কোনো সংগঠন নাই, কোনো কিছু নাই, তাদের সাথে বাহাদুরি দেখানোর ক্ষমতা অনেকেরই আছে। কিন্তু শক্ত যাদের ভিত্তি আছে, বিএনপির, জামাতের, এনসিপির, তারা দিনের পর দিন নিজেদের ইচ্ছেমতো ন্যারেটিভ তৈরি করে যাচ্ছে। সেটা ইলেকশন কমিশনারের সাথে, সেনাপ্রধানের সাথে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, থানা পুলিশ প্রশাসনের সঙ্গে, র্যাবের সঙ্গে,
যেখানে যেভাবে দরকার সবাই করে যাচ্ছে। ওটাকে চ্যালেঞ্জ জানিয়ে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত করে, মানে ইনক্লুডিং জুডিশিয়ারি, এই জায়গাতে গত ১৭ মাসে একটা সিঙ্গেল উদাহরণ তৈরি হয়েছে, এটা আমি দেখছি না। ফলে এখানে হয় কি, নিশ্চয়ই। হ্যাঁ, ফলে কি হচ্ছে, রেলগাড়ি চলছে, চলতে, চলতে যদি এটা সফল হয়ে যায় আলহামদুলিল্লাহ, সফল হয়ে যায়। কিন্তু কোনো জায়গাতে যদি কোনো একটা ছোট্ট একটা কারণে আটকে যায়, ওটাকে চালু করার মতো কোনো অথরিটি, কোনো ইঞ্জিন, কোনো মেকানিক্স নেই। এটা হলো আমার বক্তব্য। কিন্তু এখানে একেবারে ব্লু প্রিন্ট করে, মাস্টার প্রিন্ট করে কোনো একটা জিনিস বাস্তবায়ন করবে, ওরকম আচ্ছা, কোনো দেশি বিদেশি শক্তি নাই। আমি একটু জানতে চাই গোলাম মাওলানা রনির কাছ থেকে যে আবার সেনাপ্রধান যা বলেছেন একেবারে তার বাইরে সবকিছুই ঘটেছে এমন কিছু না। যেমন তিনি বলেছেন নো ব্লাডি করিডোর। করিডোর ইস্যুটা কিন্তু এখনো অনিষ্পন্ন অবস্থাতেই আছে। আবার এটা উনি ১৮ মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলেন। ১৮ মাসের মধ্যে নির্বাচন হওয়ার এখন একটি সম্ভাবনা, আমি এখনো সম্ভাবনার কথা বলছি যে অন্তত হচ্ছে তো, মানে ঘোষিত তারিখ রয়েছে। তো তার চাওয়ার বাইরে সবকিছু হচ্ছে এমনটাও কি আমরা বলতে পারবো সবকিছুতে? চাওয়ার বাইরে, হি ইজ এ ভেরি ইন্টেলিজেন্ট ম্যান। অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ। আমি তার প্রতি কৃতজ্ঞ। এর কারণ হলো যে তিনি অনেক ব্যাপারে ধৈর্য ধারণ করেছেন। তিনি ধৈর্য ধারণ করার পরে এট লিস্ট ভালো কিছু হয়নি, এটা ঠিক আছে। কিন্তু মন্দও কিছু হয়নি। আমাদের মানে যে বিষয়গুলো আছে মন্দ কিছু হয়নি। তো মূল ব্যাপারটা যেটা হলো যে করিডোর, তারপরে বন্দর নিয়ে চুক্তি, মানে কোনো একটা জিনিস কিন্তু থেমে নেই এখনো পর্যন্ত। হুম। রাইট। মানে ব্যাপার হলো যে প্রকাশ্যে যে কি হচ্ছে, এই যে ৯ তারিখে একটা গোপন চুক্তি হবে। এখন ৯ তারিখে একটা গোপন চুক্তি হবে। ডিপি ওয়ার্ল্ড নিয়ে পোর্ট বন্ধ রয়েছে। সবকিছু আছে। অর্থাৎ ইভেন আপনি যদি এই সময়টাতে আপনি মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের যদি আপনি স্ট্রংনেস চিন্তা করেন যে তারা যেটা চেয়েছে ওটাই কিন্তু হয়েছে। আমার বক্তব্যটা হলো আইদার সেনাপ্রধান, আইদার ডক্টর মোহাম্মদ ইউনূস, আইদার তারেক রহমান অথবা আইদার জামাত আমির। এখন এদের হাতেই তো ক্ষমতাগুলো। আমি চাচ্ছিলাম যে সম্মিলিতভাবে তাদের সঙ্গে একটা সম্পর্ক থাকুক। তারা সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত নিক, ওটা বাস্তবায়িত হোক। অথবা এদের মধ্যে যেকোনো একজন নেতা হন এবং তার কথা মতোই সুন্দর মতো সবকিছু চলুক। কিন্তু এখানে আসলে চলছে না। যে যেখানে তাহলে বসছে যার খেলছে যে কারা? খেলছে কারা? আমি যদি এই প্রশ্নটা করি এখানে এবং আমি যদি সরাসরি আপনাকে জানতে চাই, তাহলে সেনাপ্রধান যা চাইছে উল্টো ঘটনাগুলো ঘটছে। তাহলে সেনাপ্রধান আ ১২ তারিখে নির্বাচনের বলেছেন যে নির্বাচন হচ্ছে। আমরা সবাই আগ্রহী, নৌবাহিনী আগ্রহী, বিমান বাহিনী আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী। তার মানে কি নির্বাচন হচ্ছে না এরকমটা ধরে নিব? না, না। আমরা সবাই আগ্রহী। ভীষণ রকম আগ্রহী। কি হচ্ছে তা দেখার। কি হবে তার জন্য না, কি হচ্ছে তা দেখার জন্য। সেনাপ্রধান আচ্ছা। বললেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন, তারেক রহমান সাহেব এত সুন্দর করে ঘোরাফেরা করতেছেন। আচ্ছা দেখি কি হয়। দেখি কি হয়। মানে আমরা এখানে কি হচ্ছে, আমাদের যে যত ক্যালকুলেশন আছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, বায়োলজিক্যাল, কেমিস্ট্রি যা কিছু আছে, আমরা সমস্ত জ্ঞান গরিমা এগুলো সব এখন বস্তাবন্দি করে রেখেছি। আমরা এতকাল বলছি যে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, এখানে নির্বাচন সুন্দর সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখানে একপাক্ষিক নির্বাচন হলে এখানে আনন্দমুখর হবে না, পার্টিসিপেটরি হবে না, লোকজন এখানে আগ্রহ নিয়ে আসবে না। তারপর শেষে আমরা বলেছি যে একই দিনে দুটো নির্বাচন, সেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি এবং পার্লামেন্ট ইলেকশন, এটা ঠিক হচ্ছে না। আমরা বলার চেষ্টা করছি যে এই হানা ভোটটা এই মুহূর্তে ঠিক হচ্ছে না। এই জিনিসগুলো আমরা তো বলার চেষ্টা করছি। বলতে, বলতে আমরা যারা এই কথাগুলো বলেছি আমাদেরকে একটা ঘোড়ার ডিমের একটা পশম হিসেবে তারা কাউন্ট করেনি। কাউন্ট না করার কারণে আমরা কি করছি? আচ্ছা ঠিক আছে। আমাদের কথা যখন শুনলাম না, তোমাদের কথা তোমরা যা কিছু করতেছো, আচ্ছা দেখি কি হয়। মানে এই মুহূর্তে তো আসলে এর বাইরে আপনার আর আমার কি করার আছে বলেন? তাহলে আমরা তো এখনো এই জায়গাটাতে আমাদের তো একটা জিনিস হলো লজ্জা শরমের তো আছে। গত ১৭ মাস যাবৎ বলতে, বলতে আমরা এত বেহায়া হতে পারিনি। এখন লজ্জায় আমরা বলতে যাচ্ছি আচ্ছা, আ সেনাপ্রধান যখন বলতেছেন, সেনাপ্রধান বলতেছে, "হ্যাঁ, আমি করব এটা সবকিছু করতে আছি" এবং এখনো সে দেখা যাচ্ছে খুব স্টাইল করে কথা বলছেন। মানে আ তার কণ্ঠে ব্যক্তিত্ব ফুটানোর চেষ্টা করছেন, সবকিছু করার চেষ্টা করছেন। এখন এইগুলো হয় কি যে এত কিছুর পরে মানে সেনাপ্রধান যখন স্বাভাবিক ভাষায় কথা না বলে কমান্ডিং ভয়েসে কথা বলছেন, এখন সেই কমান্ডিং ভয়েস যে তার এমপি, তার পুলিশ, মানে মিলিটারি পুলিশকে যেভাবে জামাতের একজন প্রার্থী যেভাবে গালাগালি করছেন, সেই গালাগালির পরে সেনাপ্রধানের কণ্ঠটা এতটা ভারী হওয়া উচিত না। কণ্ঠটা আরেকটু নামালে ভালো শোনা যায়। তো এখন এটা উনার ফিলিংস না হতে পারে। আমাদের তো হচ্ছে। হ্যাঁ? উই ফিল সরি যে এটা তাহলে আমাদের খারাপ বিষয় লাগছে। কি দাঁড়াচ্ছে? আ আপনি যেটি আ
যে আশঙ্কা থেকে বা যে অনুমান থেকে কথাগুলো বলছেন যে ১৩ তারিখে বিএনপি কি করবে? তার মানে নেগেটিভ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে। নেগেটিভ তার মানে পজিটিভ কিছু আমাদের এটা হলো শুনে আমাদের দেশটা হলো আ অন্না আপনাকে একটা কথা বলি। জি, অসম্ভবের দেশ। এখানে সবকিছু হতে পারে। আপনাকে আমি ২০১২ সনের একটা ঘটনা স্মরণ করাই দিই। 2012 তখন খুব প্রবল বেগে বিচার হচ্ছে এবং গণজাগরণ মঞ্চ চলছে। তখন ৭১ টেলিভিশনে একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন আ আপনার মুনতাসির মামুন। তো তিনি ঠিক সেম কথাটা বলছিলেন। দেখেন এটা একটা অসম্ভবের দেশ। আজ আমরা যুদ্ধাপরাধীদের বিচার করছি। এই একই কোর্টে যুদ্ধাপরাধীরা এখান থেকে বের হয়ে যদি আমাদের বিচার করে এই কোর্টে আমি খুব আশ্চর্য হব না। দেখেন যেই বাস্তবতা কথা তাই। যে কথা উনি ১২ সনে বলেছেন ঠিক সেম কথাটা ২০২৬ সনে হচ্ছে, হয়ে গেছে। তো যার জন্য এখানে আপনি এই বাংলাদেশে যেখানে এত দ্রুত ২ মাসের মধ্যে আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। শীতে মানুষ মরে যাচ্ছে। ১৫ দিন পর আবার সে গরম চলে আসে। তো কাজেই এখানে ১৩ তারিখে যে কোনো কিছু হবে আর কোনো কিছু হবে না এটা আমরা কেউ বলতে পারি না। কেউ বলতে পারে না। যেভাবে শেখ হাসিনা কত সুন্দরভাবে রান্না করেছেন, দুপুরে খাওয়া-দাওয়া করবেন, সবকিছু করবেন। খাবার মুখে দেওয়ার মতো সময় তার হয়নি। বুঝতে পারছেন ঘটনা? কত সুন্দর তার অনেক সুন্দর, সুন্দর শাড়ি ছিল। একটা ব্যাগ গুছানোর মতো সময় তিনি পাননি। এই বাংলাদেশ, এই বাংলাদেশ। ফলে ১৩ তারিখ অনেক বহুত দূর, অনেক দূর। আপনি ১৩ তারিখ সকালবেলাও বলতে পারবেন না ১৩ তারিখ দুপুরে কি হবে। বলতে পারি না। কিন্তু আপনার ফোরকাস্টিং টা তো নিশ্চয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকে আমি যদি সরাসরি জানতে চাই তাহলে এটা ধরে নিচ্ছি বিএনপি যে আশা করছে সেটি হবে না। এবং এটা আমরা অনেকেই মনে করছি যে এত সহজ নয় বিএনপির জন্য পথটা ক্ষমতার মসনদে যাওয়া। আচ্ছা তো ১ম কথাটার সাথে আমি দ্বিমত করি। মানে ২য় কথাটা আমি মানে বিএনপি যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না। আমি এটা না বলে যেটা বলতে চাই যে বিএনপি হুম, যত হুম। সহজে সবকিছু মনে করছে, অত সহজে সবকিছু হবে না। আমি আজকে দেখলাম যে ২০১৪-১৫ ১৬-১৭ সালে শামীম ওসমানের একটা বক্তব্য বেশ ভাইরাল হয়ে গেছে। ১৬-১৭ সালে তিনি বলছিলেন যে, "আমি কখন মরে যাই আমি জানি না। আমার ক্ষমতা কখন চলে যায় জানি না। আমাকে কে মারবে তাও জানি না, আপনারাও মারতে পারেন।" কিন্তু একটা কথা বলে রাখি বিএনপির ভাইদেরকে, আওয়ামী লীগ চলে যাবে ক্ষমতা থেকে, যদি চলে যায় আপনারা ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা যাদেরকে দুধ কলা দিয়ে পুষতেছেন তারা এমন একটা খেলাধুলা করে আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে ধামাচাপা দিয়ে তারা ক্ষমতায় আসবে, আপনারা তখন আঙ্গুল চুষারও সময় পাবেন না। মানে আপনার পলিটিশিয়ান উত্তরটা হলে কিন্তু পেয়ে গেছে। আপনার উত্তরটা সম্ভবত দর্শক পেয়ে গেছে। আমিও মানে পেয়েছি। যারা কিন্তু পলিটিশিয়ান হচ্ছেন তাদের হয় কি পলিটিশিয়ান যারা আছে আল্লাহ এমন কতগুলো জিনিস পলিটিশিয়ানদের মধ্যে দিয়ে দেয়। সামটাইমস তারা পলিটিশিয়ান, দার্শনিক, আ জ্ঞানী-গুণী যারা লোকজন আছে, কবি সাহিত্যিকরা কখনো, কখনো 100 ইয়ার্স কে তারা প্রেডিক্ট করতে পারে। হ্যাঁ? এটা এত সোজা নয়। মানে মানুষের সাথে মেশা ফলাফলটা আমরা পেয়েছি। আপনি অন্তত যেটুকু আকার ইঙ্গিতে বেশ আ উম কৌশলে কথাটি বলছেন, উত্তরটি সম্ভবত অডিয়েন্স পেয়েছে, আমিও পেয়েছি। আ কিন্তু সেটা কি সো কল্ড নির্বাচনের মাধ্যমে নাকি নির্বাচন ছাড়াই কিছু হবে? না এখানে মানে হোয়াট এভার মে বি মানে আপনাকে তো একেকটা স্টেপে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে যদি হয়, নির্বাচনের মাধ্যমে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরে যদি আ নির্বাচনের ফলাফল অনুযায়ী কাঙ্ক্ষিত কোনো কিছু না হয়, অনাকাঙ্ক্ষিত হয়, ক্ষতিটা বেশি হবে। মানে সবার ক্ষতি, সকল পক্ষের ক্ষতিটা বেশি হবে। সেটিই আমাদের আশঙ্কা। আর যদি ধরেন নির্বাচনের আগে মানে যারা চক্রান্তকারী, তাদের চক্রান্ত যদি নির্বাচনের আগে সফল হয়, তাহলে শুধুমাত্র পক্ষসমূহ ক্ষতিগ্রস্ত হবে, বাইরের লোক কম ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু নির্বাচনের পরে যদি কখনো মানে ৩য় কোনো, ৪র্থ কোনো বাজে জিনিস হয়, তাহলে আমরা যারা সাধারণ আমজনতা মারাত্মকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটাই কথা। আ অনেক ধন্যবাদ গোলাম এখানে রনি আপনাকে। এবং যে আশঙ্কাগুলো আমরা সবাই করছি, আমরা চাই আমাদের আশঙ্কাগুলো মিথ্যা প্রমাণিত হোক। আ সৃষ্টিকর্তা চাইলে তো সবকিছুই ভালো হয়ে যেতেও পারে। আমরা অন্তত সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে আছি। আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আপনারাও ভালো থাকুন।